সামনে দাঁড়িয়ে সৌহার্দ্য, এক হাতে ফোন, যে কারোর সাথে নিবিষ্ট মনে কথা বলছে, কিন্তু তার অন্য হাতটি ধরে দাঁড়িয়েছে এক তরুণী, যার মুখে অনাবিল হাসি। মেয়েটার বয়স হৃদির চেয়ে খুব বেশি হবে না, বরং কম হবে। অসম্ভব মায়াবী আর সুন্দরী, দেখে বোঝার উপায় নেই তারা কী কথা বলছে। তবে সৌহার্দ্যের চোখ মুখে যে প্রশ্রয় আর নজর, তা দেখে হৃদির মনে হলো মুহূর্তের জন্য তার চারপাশের বাতাস ভারী হয়ে গেল। এতদিন আর যাই হোক, অপরিচিত হলেও সে ছিল। আজ অন্য কাউকে তার স্বামীর পাশে এভাবে দেখে হৃদির পৃথিবীটা যেন বিষিয়ে উঠল। বুকের ভেতরটা তীব্র অভিমানে দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে নিজেকে শান্ত করার ভাষা খুঁজে পাচ্ছে না। এক মুহূর্তের জন্য মনে হলো দম বন্ধ হয়ে আসবে। হৃদি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইল না। কোনো মতে নিজেকে সামলে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে চলে গেল। এদিকে সৌহার্দ্যপূর্ণে কথা শেষ হতে মেয়েটি অভিমানী কণ্ঠে বলে উঠল, কেমন আছো ব্রো? লন্ডন থেকে ফিরে একবারও কি আমার খোঁজ নেওয়ার সময় হলো না? কথাগুলো বলে সে গাল ফুলিয়ে জেদ ধরল। রিভা, সৌহার্দ্যের খালাতো বোন, যাকে সে নিজের সম্পর্কের বোনের মতোই চোখে হারায় আগলে রেখে। তার দাদা নানা দুই বংশ মিলে একমাত্র মেয়ে বলে কথা। সৌহার্দ্য একটা দীর্ঘশ্বাস ফেলে রিভার গাল টেনে দিয়ে আদুরে গলে বলে, লক্ষ্মী বোন আমার, আসলে খুব ব্যস্ত ছিলাম, প্রমিস করছি এমনটা আর হবে না। কথাটা বলে সে রিভার এলোমেলো চুলগুলো আলতো হাতে ঠিক করে দিয়ে উপরে যাওয়ার জন্য পা বাড়াতে তার নজর আটকে গেল ডাইনিং টেবিলের দিকে, যেখানে হৃদি দাঁড়িয়েছে, হাতে একটা ধারালো ছুরি, সামনে ফলের ঝুড়ি। হৃদির ভঙ্গিটা বেশ অদ্ভুত। সৌহার্দ্য ভুরু কুচকে কিছু ধমকের সুরে বলল, ইউ দের ব্যাটারি, ওটা ওভাবে ধরছো কেন? হাত কেটে যাবে তো। রাগ ওটা। কিন্তু হৃদি যেন তার কথা শুনতেই পেল না। রাগে অভিমানে তার হাত কাঁপছিল। সেই কম্পমান হাতে সে এলোপাতাড়ি ফল কাটতে শুরু করলো। তার মনের ভেতর তখন আগ্নেয়গিরি বইছে। দাঁতে দাঁত চেপে সে বিড়বিড় করে উঠল, হারামজাদা, অসভ্য ডাক্তার, তোর বউ ছাড়া দুনিয়ার সবার খেয়াল রাখার আগে, তাই না, জাহান্নামে তো তুই যাবি, লুচ্চা বেডা মানুষ। সৈয়দদের হৃদির অভদ্রতা দেখে প্রচণ্ড বিরক্ত হলো। রাগটা কোনো মতে চেপে সে সিঁড়ির দিকে পা বাড়ালো। ঠিক তখনই তার কানে এলো একটা আর্তনাদ। উহ! সেই শব্দে সৌহার্দ্যের পায়ের গতি থমকে গেল। তড়িঘড়ি করে পেছনে ফিরতেই তার চোখের সামনে ভেসে উঠল এক বিভীষিকাময় দৃশ্য। হৃদি হাত ফসকে ছুরিটা পড়ে গেছে, আর তার আঙ্গুল চিরে তাজা রক্ত তরতর করে বেরিয়ে পড়ছে মেঝেতে। দেখে বোঝা যাচ্ছে বেশ খানিকটা কেটেছে। সৌহার্দ্য রাগে বিরক্তিতে চোখ মুখ খিচে নিল। সৌহার্দ্য আর এক মুহূর্ত দেরি করল না। এক পা এগিয়ে হৃদির কাপা হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। কাটা জায়গাটা চেপে ধরে দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলে, স্টুপিড, না ধরতে বলেছিলাম না ওটা? আমার কথা কানে যায় না তোমার? রাগে ওর চোখ মুখ লাল। একরাশ বিরক্তি নিয়ে পিছনে ঘুরে রিভার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, হাঁ করে দাঁড়িয়েছিস কেন? ব্রিং দ্য ফার্স্ট এড বক্স নাও। রিভা কিছু বুঝতে পারছে না। ঘোমটার আড়ালে হৃদিকে চিনছে ও না। আসার সময় থেকে হৃদির সাথে দেখা হয়নি, তবুও ভাইয়ের গলার ঝাঁজ শুনে আর দাঁড়াল না, ছুট লাগালো ফার্স্ট এড বক্সের দিকে। যাওয়ার মুখে সৌহার্দ্য ডেকে বলল, আমার রুমে আছে, বলে হৃদির দিকে তাকাতে রাগটা কেমন নিভে গেল। গলাটা অজান্তে নরম হয়ে এলো। শান্ত কণ্ঠে বলল, খুব ব্যথা লাগছে? হৃদি উপর নিচ মাথা নাড়ল, যার মানে হ্যাঁ। সৌহার্দ্য হৃদিকে চেয়ারে বসিয়ে নিজে হাঁটু গেড়ে বসলো সামনে। এক পলক তাকিয়ে আবার সেই পুরনো বিরক্তি ঝাঁজ নিয়ে বলল, দেড় হাতের একটা মেয়ে, 3 হাত ঘোমটা টেনে হাঁটলে তো কাটবে, স্টুপিড একটা। কথাটা কানে লাগলো হৃদির। রাগে গা জ্বলে গেল, মুখে বলতে পারছে না, তাই মনে বীজ ছাড়ল, হয়েছে তো তোর জন্য, অসভ্য ডাক্তার। ঠিক তখনই রিভা বক্স নিয়ে হাসি সৌহার্দ্যের দিকে বাড়িয়ে দিল চুপচাপ। সৌহার্দ্য একটা কথা না বলে যত্ন করে কাটা জায়গায় মুছে ব্যান্ডেজ করে দিল। কাজ শেষ করে উঠে দাঁড়ালো। কোনো দিকে না তাকিয়ে চলে যেতে নিল। পিছন থেকে ভেসে আসলো রিভার কৌতূহলপূর্ণ কণ্ঠস্বর। রিভা পেছন থেকে ডেকে বলল, ভাইয়া, মেয়েটাকে? সৌহার্দ্য থামলো, ঘাড় ঘুরিয়ে হৃদির দিকে এক পলক তাকালো। রাগ আর বিরক্তি মিশিয়ে দাঁতে দাঁত চেপে বলল, মিউট দেড ব্যাটারি, বলে হনহন করে বেরিয়ে গেল ঘর থেকে। এদিকে রিভা বোকার মতো তাকিয়েছে, কিছুই মাথা ঢুকছে না। আর হৃদি ঘোমটা টেনে সরিয়ে গেল একটানে। রাগে কান গাল
লাল করে কিচমিচ করে কিরমির করে বলল, অসভ্য লুচ্চা ডাক্তার, আর একবার যদি আমার সামনে আমাকে দের ব্যাটারি বলিস, মুখ ভেঙে দেবো একদম। হৃদি ঘোমটা সরাতে রিবা অবাক হয়ে দৌড়ে এসে জোর জাপটে ধরল। হৃদি কিছু বুঝে ওঠার আগে এলোপাথারি চুমু দিতে আবেগে বলে উঠল, ও ভাবি, তুমি কি কিউট। তারপর একটু কৌতূহল নিয়ে চোখ বড় বড় করে বলল, এভাবে ঘোমটা পড়েছিলে কেন? আমি চিনতে পারিনি। হঠাৎ কেউ এভাবে জাপটে ধরায় হৃদির বুকের ভেতরটা কেঁপে উঠল। হকচকে গিয়ে এক মুহূর্তে থমকে রইল। কোনো রকম নিজেকে স্বাভাবিক করে হৃদি একটু অবাক হয়ে বলল, আমাকে তুমি চিনো? হৃদি ওভাবে জাপটে ধরে রেখে বল, ইস, চিনব না কেন? আমার ব্রোর একমাত্র বউ, আর মাম তো কত পিক পাঠিয়েছে তোমার। আমার মুখস্থ হয়ে গেছে। হৃদি রিভাকে না চিনলেও রিভা হৃদিকে ঠিক চিনেছে, কারণ সাহেদা চৌধুরী বোনের কাছে অসংখ্য ছবি পাঠিয়েছে। হৃদি ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটিয়ে আলতো হাতে রিভাকে জড়িয়ে ধরল। হৃদি তখন রাগ আর অভিমান বুকের ভিতরে পুষে রান্নাঘরে চলে গেল। সেখানে মন টেকল না। ফল কাটার বাহানা ছিল, নিছক ছলনা। আসল উদ্দেশ্য ছিল একবার আড়াল থেকে দেখা ওরা কী করছে। হৃদি প্রথমে বুঝতে না পারলো, পরে বুঝতে পারলো যে যেমন ভাবছে তেমন কিছু না। তখন মনটা একটু হালকা করে নিল। কিন্তু সৌভাগ্য উপর দিনের পর দিন জমে থাকা ক্ষোভটা কিছুতেই যাচ্ছিল না। তার মধ্যে সৌভাগ্য যখন ছুরিটা যত্ন করে রাখতে বলল, হৃদির রাগটা দপ করে জ্বলে উঠল। এতদিন ছাত্রীর প্রতি কেয়ার ছিল, এখন যাকে সে কাজের মেয়ে ভাবছে তার প্রতি এত কেয়ার দেখে ভেতরটা জ্বলে গেল। আর সেই জ্বালানির রাগ হয়ে ওর আচরণে বহিঃপ্রকাশ ঘটল। এদিনের পর 1 মাস কেটে গেছে। আজ ঠিক 1 মাস হলো সৌভাগ্য দেশে নেই। সেদিন রাগ দেখিয়ে বাড়ি থেকে বের হয়েছিল, আর ফিরেনি। হৃদি সকালে উঠে জানতে পারে সৌভাগ্য নাকি কোনো জরুরি কাজে দেশের বাইরে চলে গেছে। কবে ফিরবে কেউ জানে না। রিভার মা রায়দা শেখও গ্রামে চলে গেছেন, কিন্তু রিভাকে হৃদি যেতে দেয়নি। মেয়েটা দেখলে নিজের ছোট বোনটার কথা মনে পড়ে যায়। বুকের ভিতরে ভীষণ মায়া লেগে এই রায়দা শেখের কাছে কাকুতি মিনতি করে রেখে দিল। উনিও হৃদির কথা ফেলতে পারেনি। হৃদির আচরণে উনি নিজেকে ভালোবেসে ফেলেছেন মেয়েটাকে। সেদিন তো তিনি স্পষ্ট বলেই দিলেন, আমার এখন থেকে 2 মেয়ে। যদি সৌভাগ্য হৃদিকে কষ্ট দেয় তাহলে ওই অসভ্য ছেলের কাছে হৃদিকে রাখবো না, নিজের কাছে লন্ডন নিয়ে দেবো। সেদিন হৃদি খুশিতে কেঁদে ফেলেছিল। বাবা মার পর কেউ তাকে এত ভালোবাসা দিল। দুনিয়া এত ভালো মানুষ আছে, শাশুড়ি আর তার বোনকে না দেখলে বোঝাই যেত না। আজ ভোর থেকে চৌধুরী বাড়িটা কেমন যেন থমথমে আর স্বর্গম একসাথে। বিশাল আয়োজন চলছে উঠান জুড়ে। আজ শারহান চৌধুরীর বাবা শাহজাহান চৌধুরীর মৃত্যুবার্ষিকী। প্রতি বছর এই দিনটায় শারহান চৌধুরীর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কাউকে বাদ রাখে না। বিশাল আয়োজন করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। বাড়িতে সকাল থেকে হাঁপ ছেড়ে বাঁচার ফুরসত নেই হৃদি আর সাথীর। দুপুরের খাওয়ার আয়োজন বাইরে হলেও মেহমানদের নাস্তা পানির দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে ওরা দুজন। চায়ের কাপ, প্লেট, ফ্রিজ সব গোছাতে গোছাতে ঘেমে একাকার। আর কাজ না জানা রিফা ভাবিদের পিছু পিছু ঘুরে এটা ওটা এগিয়ে দিচ্ছে। নাস্তার ট্রে সাদা সাজাতে সাজাতে সাথী একবার হৃদির ক্লান্ত মুখের দিকে তাকালো। চোখের নিচে কালি, মুখটা কেমন মলিন হয়ে গেছে। ওর দিকে তাকে নরম করে বলল, তুই যা, এবার তৈরি হয়ে নে, দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। আর কেউ নাস্তা খাবে না, বাকিটা আমিনা খালা সামলে নেবে। হৃদি মাথা নাড়িয়ে সায় জানালো। ওড়না ঠিক করতে পা বাড়াবে এমন সময় পেছন থেকে ভেসে এলো তীক্ষ্ণ গলা। রিমা চৌধুরী দাঁড়িয়েছেন দরজার, ঠোঁটে বিদ্রুপের হাসি দিয়ে বলল, ও আর তৈরি হবে, যেমন আছে তেমনই ঠিক আছে। তৈরি হয়ে রং দেখাবে কাকে শুনি? কথাটা শেষ না হতে আরেকটা গলায় এসে ছুরির মতো বিঁধল। রায়দা শেখ গ্রাম থেকে আজ সকালে দাওয়াতে এসেছেন। রিমা চৌধুরীর দিকে না থেকে বলল, ওর যেমনই রং দেখানোর কেউ নেই, তেমনই তো তোমারও তো কেউ নেই আপা। ভাইজান মাসে 2 দিন থাকে না, তবুও তুমি পটের বিবি সেজে বসে থাকো কেন? কোনো উত্তরে অপেক্ষা করে না। দিদি হাতটা শক্ত করে টেনে নিয়ে গেলেন নিজের সাথে। পেছনে দাঁড়িয়ে রিমা চৌধুরী গা জ্বলে উঠল। মুখের উপর কথা বলা এই মহিলা একদম সহ্য হয় না ওনার। রাগে নাকের পাটা ফুলে উঠল, কিন্তু পাল্টা কিছু বলার আগে রায়দা শেখ হৃদিকে নিয়ে চলে গেছেন। রায়দা শেখ হৃদির হাত ধরে নিজের ঘরে নিয়ে এলেন। আলমারির শাড়িগুলো একটু একটু করে দেখে শেষে তুলে নিলেন হালকা কলাপাতা রঙের একটি শাড়ি। নিজে হাতে যত্ন করে পরিয়ে দিলেন। আঁচলটা কাঁধে
ঠিক করে কপালে একটা আদরে চুমু দিলেন। মাশাআল্লাহ, আমার মেয়েটাকে কি সুন্দর লাগছে। আল্লাহ কারোর নজর থেকে বাঁচুক। রিভা পাশ থেকে ফিক করে হেসে বলল, মা, কারোর নজর না লাগলেও তোমার ছেলের নজর ঠিকই লাগবে। ভাবিকে তো একদম পরীর মতো লাগছে। কথাটা শুনে রিধি লজ্জায় চোখ নামালো। বুকের ভেতরটা কেমন হু করে উঠল। মনে মনে বলল, আমার সেই কপাল নাই। বেয়াদব লোকের নজর সবসময় বাইরে থেকে। মনের কথাগুলো মনে চেপে আবার ছুটল ডাইনিংয়ের উদ্দেশ্যে। নিকটস্থ আত্মীয় যারা, তারা বাড়িতে ভিতরে খাবে, কার কী লাগে দেখতে হবে। সবার খাওয়া শেষ হতে বিকেল গড়িয়ে পড়ল। আত্মীয় স্বজনরা যে যার মতো চলে গেল। বাড়িটা আবার নিস্তব্ধ। শুধু রিমা বেগম, বাড়ির লোক আর রায়দাস শেখ রয়ে গেলেন। আজ রাতটা বোধহয় এখানেই কাটবে ওনাদের। সন্ধ্যা নামতে ড্রয়িং রুমটা জমে উঠছে ছোট বড় সবার হাসি গল্পে সরগমে। সাথেই রিধি ট্রেতে চা নাস্তা নিয়ে একে একে সবার সামনে রেখেছে। মুখে হাসি, কিন্তু চোখে ক্লান্তি লুকোনো। রিমা চৌধুরী বোন সোহানা বেগমের সামনে এসে কাপটা বাড়িয়ে দিতে উনি মুখ বাঁকিয়ে ঝাঁঝের সাথে বলে উঠলেন, আমি চা খাই না, আমার জন্য কফি নিয়ে এসো। রিদির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। রাগে গাল গরম হয়ে যাচ্ছে, তবু দাঁতে দাঁত চেপে চুপ করে রইল। কিছু না বলে পেছন ঘুরে চলে যেতে পা বাড়লো। পেছন থেকে তখন সোহানা বেগমের বিদ্রুপ টিপ্পিনি কেটে বলল, এমন বউ সেজে ঘুরে বেড়ে কী লাভ? সৌহৃদ্যতার ভিড়ে। কথাটা শেষ করার আগে ভেসে উঠল এক দৃঢ় পুরুষালী কণ্ঠস্বর। প্রতিটি শব্দ যেন বরফের মতো ধারালো। নো ওয়ান হ্যাজ দ্য রাইট টু টক অ্যাবাউট সৌভাগ্য চৌধুরী ওয়াইফ আনলেস হি অ্যালাউ ইটস। পুরো ড্রয়িং রুমের মুহূর্তের মধ্যে পিনপ্রদান নিস্তব্ধতা নেমে এলো। সোহানা বেগমের যে কণ্ঠস্বর এতক্ষণ বিদ্রুত এবং মুখরিত, তা যেন নিমেষেই জমে বরফ হয়ে উঠল। ঘরের বাতাস ভারী হয়ে উঠল এক অজানা আতঙ্কে। সবাই হতবাক হয়ে দরজার দিকে দাঁড়ালো। যেখানে দাঁড়িয়ে আছে সৌভাগ্য, পরনে কালো রঙের একটা ফর্মাল শার্ট, হাতাগুলো কোনোই পর্যন্ত গোটানো। চোখের উপর হালকা ক্লান্তির ছাপ থাকলেও চাহনিতে এক তীব্র আগ্নেয়গিরির তেজ। তার উপস্থিতির জন্য ঘরের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমিয়ে দিল। সৌভাগ্য কারো দিকে না থেকে সরাসরি এগিয়ে গেল সোহানা বেগমের সামনে সোফায় গিয়ে বসল। পায়ের উপর পা তুলে বড্ড অবহেলায় যেন গোটা পরিস্থিতিকে তুচ্ছ জ্ঞান করে ফেলছে। সোহানা বেগমের দিকে স্থির দৃষ্টি রেখে অন্তত শান্ত অথচ ধারালো গলায় বলল, কী যেন বলেছিলেন? সে ইন ইন ফ্রন্ট অফ মি, বলুন। এখন তো সামনে আছি। সোহানা বেগম ভয়ে শুকনো ডোক গেল। এই ছেলের রাগের ধারণ তার অজানা নয়। অতীতে নিজের ছেলের সঙ্গে সামান্য বল নিয়ে কি ঝগড়া হওয়ার পর ভয়ানক ও পরিণতির সাক্ষী তিনি। তা আজও তার মেরুদণ্ড শিহরণ জাগে। আর ভাষার ধার, সেটা তো আরও ভয়ঙ্কর। তিনি ভয়ে কুকড়ে গিয়ে তোতলামি করলেন, না তো বাবা, আমি কি বলবো? তুমি বোধহয় ভুল শুনেছ। সৌহৃদ্য ভুরু কুচকে থাকলো কিছুক্ষণ, তারপর চোয়াল শক্ত করে বজ্রের মতো গর্জে কণ্ঠে বলল, হোয়াট আর ইউ ট্রাই টু সে দ্যাট আই কান্ট হেয়ার প্রপারলি। মহিলা ভয়ে কাঁপছে, অসহায় চোখে এদিক ওদিক তাকাচ্ছে, যদি কেউ তার হয়ে একটা শব্দ উচ্চারণ করে। কিন্তু সবাই পাথরের মূর্তির মতো নীরব। আর আরবান ঠোঁট টিপে মুচকে আসছে। সে ভালোভাবেই চেনে তার খালাকে। আজ ঠিক সময় সৌহৃদ্য না হলে হয়তো তারা প্রতিবাদ করত। সেখানে সৌহৃদ্য আছে, সেখানে অন্য কারো কিছু বলার প্রয়োজন পড়ে না। এদিকে রীতি সুযোগ বুঝে ঘোমটা টেনে কোনো মতো ঘর থেকে সরে যেতে চাইল, কিন্তু তার আগে সৌহৃদ্য ঘর কাঁপানো গম্ভীর ধমক আছড়ে পড়ল তার পিঠের উপর। ইউ ঘোমটাওয়ালি মিসেস হাফ ডেয়ার ব্যাটারি, ডোন্ট ইউ ডেয়ার মুভ ফ্রম দেয়ার। কথাটা শেষ করে সৌহার্দ্য কোনো কিছু তোয়াক্কা না করে হৃদির হাত ধরে হ্যাঁচকা টানে তাকে নিজের কোলে বসিয়ে নিল। শক্ত করে জড়িয়ে ধরে তার কোমর। সোহানা বেগমের দিকে বিরক্ত দৃষ্টিতে তাকে সে গম্ভীর করল, কী যেন বলেছিলে? ফিরেও তাকে না। এই তো আপনার সামনে কোলে তুলে নিলাম। এর থেকে বেশি কিছু করাটা এখন সম্ভব না। আমি এবার ভদ্র ছেলে, সবার সামনে লজ্জা শরমের একটা ব্যাপার আছে তো। দিদি থরথর করে কাঁপছে, বুকের ভিতর তীব্র উত্তেজনায় ধুকপুক করছে। ড্রয়িং রুমে বাকিদের অবস্থা তখন নাজেহাল। এমন বেপরোয়া আচরণ তারা কল্পনাও করতে পারেনি। শাহরান চৌধুরী লজ্জায় মাথা নিচু করে রইলেন। বাকিদের অবস্থা একই রকম। দিদির কান লজ্জায় টকটকে লাল হয়ে গেছে। সে নামার জন্য ছটপট করছে। সৌহৃদ্য বিরক্তি স্বরে ধমকে বলল,
ইউ তের ব্যাটারি মৃগী রুগীর মতো করছো কেন? জীবনে প্রথম স্বামীর কোলে উঠছো, একটু ফিল করো। ছেলের এমন নির্লজ্জ কথা শুনে সারহান চৌধুরী খুক খুক করে কেসে উঠলেন, আর শাহেদা চৌধুরী কোনোরকম সেখান থেকে সরে পড়লেন। সবার সামনে শহীদদের এমন নির্লজ্জ কথা শুনে লজ্জায় সারা শরীরে এক তীব্র শিহরণ বয়ে গেল। মুহূর্তে তার সমস্ত শরীর নিস্তেজ হয়ে গেল। লজ্জায় মেয়েটার অবস্থা তখন যেন নাজেহাল। নিজের ভিতরে জমে থাকা তীব্র লজ্জা আর রাগে হৃদি ছটপটানি ক্রমশ বেড়েই চলছিল। এমন এমনটা কেবল ওই বেয়াদব লোকের দ্বারাই সম্ভব। হৃদির ছটপটানিতে বিরক্ত হয়ে সৌগত হৃদিকে ছেড়ে দিল, চোখে মুখে রাগ আর বিতৃষ্ণা মিশিয়ে। সোহানা বেগমের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, বাড়ির বাইরে হোক বা ভেতরে, আমার বউকে নিয়ে বাজে মন্তব্য করার আগে নিজের শরীরের অর্গানগুলো ঠিক রাখার ব্যবস্থা করে নেবেন বলে আর কারো দিকে না থেকে হনান করে উপরে চলে গেল। হৃদির বুকের ভেতরটা তখনও ধুকপুক করছে, যেন এক চিলতে ঝড় বয়ে গেছে তার উপর দিয়ে। নিজের অজান্তে হাতটা বুকের উপর চেপে ধরল সে। লজ্জায় তার মুখটা টমেটোর মতো লাল হয়ে গেছে, মনে হচ্ছে গাল দিয়ে যেন আগুনের হালকা বেরোচ্ছে। সৌগতের এই আকস্মিক স্পর্শের রেশ এখনও তার শরীরে প্রতিটি কোণে লেপ্টে আছে, শিহরণ জাগিয়ে দিচ্ছে বারবার। তার কেবল মনে হচ্ছে সৌগত কি তবে তার মুখটা দেখে ফেলেছিল? যদি ঘুমটা টানা ছিল, তবুও ভয় আর লাজ লজ্জা মিশে একাকার তার অনুভূতি। ওর ভাবনার মাঝে রিভা এসে হৃদির পিঠে এক চিমটি কেটে দুষ্টু এসে বলল, ওহ আমার ভাই, এটা তো দেখছি আস্ত রোমান্টিক। যেভাবে ইস হুট করে কোলে তুলে নিল, ইস সিনেমার দৃশ্যকে হার মানাবে। রিভার কথা কাটতে না কাটতে সাথী এসে যোগ দিল। হৃদির হাতটা দুষ্টুমি হাসি হেসে বলল, বাহ, ড্রয়িং রুমে যদি এই অবস্থা হয় তবে বেডরুমে গিয়ে না জানি কী হবে, বলে হৃদিকে একটা চোখ টিপ দিল। ওদের এমন খোঁচা মারা কথায় হৃদির কান দিয়ে যেন ধোঁয়া বেরোতে শুরু করলো। লজ্জায় সে কোথায় লুকোবে ভেবে পাচ্ছে না। মনে মনে সৌহার্দ্যকে উদ্দেশ্য করে বেশ খানিকটা গালমন্দ করলো। কি বেয়াদব আর নির্লজ্জ লোক, আমাকে এমন লজ্জায় ফেলে দিয়ে নির্বিকারভাবে চলে গেল যেন কিছুই হয়নি। দুপুরের ভারী খাওয়ার ফলে রাতে আর তেমন কিছু খেলো না। শুধু হৃদি আর শাশুড়ির ডায়াবেটিসের কথা মাথায় রেখে দুটো রুটি তৈরি করে দিল। রান্নাঘরে পাট চুকে আমিনা খালাকে দিয়ে সেসব গুছিয়ে রাখলো। এরপর হৃদি আমিনা খালাকে পাঠালো সৌগতদের কাছে, জানতে ও কিছু খাবে কি না। কিন্তু আমিনা খালা ফিরে এসে যখন জানালো, সৌগত কোনো উত্তর না দিয়ে উল্টো তাচ্ছিল্য বলে ওই দেড় ব্যাটারিকে পাঠান। হৃদির মনের ভেতরে রাগে এক দহন শুরু হলো। অভিমানে ক্ষোভে হৃদি তখন মনে মনে সৌগতকে অকথ্য ভাষায় গালিগালাজ করে কোনোমতে বিছানায় গা এলিয়ে দিলে ঘুম না এলো কোনো রকম রাতটা পার করে দিল। প্রতিদিনের চেয়ে আজ একটু ভোরেই ঘুম ভেঙেছে হৃদির। বাড়িতে মেহমান এসেছে, কে কী খাবে তার তো ঠিক নেই। তাই হৃদি ঠিক করলো নানান রকমের নাস্তা বানাবে। রান্নার জোগাড় করতে সাথী এসে হাজির। দুইজন মিলে আমিনা খালার হাত ধরে গরম গরম কয়েকটা আইটেম বানিয়ে ফেলো। নাস্তা বানানো শেষ করতে না করতে সবাই একে একে টেবিলে এসে বসলো। আজ সবার সাথে সৌহার্দ্য বসেছে। চুলগুলো এলোমেলো, চোখ দুটো লাল হয়ে গেছে, সারা রাত ঘুমায়নি মনে হয়, দেখেই কেমন অগোছালো লাগছে। হৃদি একটা প্লেট এগিয়ে দিল সৌহার্দ্যের, আর চোখে একবার তাকালো। হৃদির পাতলা মাথায় পাতলা ঘুমটা, প্রতিদিনের মতো 10 হাত ঘুমটা না হলো মুখ, তবু মুখটা ঠিকমতো বোঝা যাচ্ছে না। সেটাই বোধহয় ওর পছন্দ হলো না। বিরক্তিতে নাক মুখ কুঁচকে নিল। অন্যদিকে সারহান চৌধুরীর মুখটা আজ বেশ ভালো, চোখে মুখে খুশির ঝিলিক। ছেলের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হেসে বললেন, তোমার উপর আমার বিশ্বাস ছিল, আমি জানতাম একদিন তুমি ওকে মেনে নেবে। আজ আমি ভীষণ খুশি তোমার উপর। সৌগত বাবার কথা খুব মনোযোগ দিয়ে শুনল, তারপর ধীরে সুস্থে এক লোকমা খাবার মুখে নিয়ে চিবাতে চিবাতে শান্ত করে বলল, আমি ওটাকে মেনে নিয়েছি, তোমাকে কে বলল? কথাটা শুনে সোহান চৌধুরী একদম বোকা বনে গেল। কাল সবার সামনে বউকে নিয়ে যা কাণ্ড করলো দেখে তিনি ভেবেছিলেন সব ঠিক হয়ে গেছে। ছেলের কথায় রাগে ওনার গা কাঁপছে। বাকিরা অবশ্য এসবও অভ্যস্ত। ওরা জানে সৌহৃদের মনের কথা বোঝা আর আকাশ ফুটে মাটি ঢোকা একই কথা। রাগে চোয়াল শক্ত করে সারান চৌধুরী বলল, তাহলে কাল সবার সামনে ওই অসভ্যের মতো মেয়েটাকে কোলে তুলে নিলে? সৌহৃদ ভুরু কুচকে বাবার দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ থেকে তারপর খুব নরম ভদ্র গলে জবাব দিল, ওকে দেন, সবার আড়ালে করে তুলে নেব। আর ইউ হ্যাপি?
ছেলের কথা শুনে সারান চৌধুরী স্তব্ধ, মুখে কিছু বলার ভাষা নেই। তিনি জানেন ওনার ছেলের মুখের ধার, কিন্তু এতটা নির্লজ্জ কথা বলবে সেটাও ভাবতে পারেনি। রাগে লজ্জায় দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, অসভ্য ছেলে। ওদিকে আরহান খাবার মুখে নিচ্ছিল। ভাইয়ের মুখে এমন কথা শুনে খাবার আটকে গেল গলায়। কাঁচতে কাঁচতে অবস্থা খারাপ। সাথী দৌড়ে পানি এগিয়ে দিয়ে পিঠ মালিশ করে দিল। রীতি তখন ইচ্ছে করে মাটিটা 2 ভাগ হয়ে যায়, এক ছুটে তার ভেতরে ঢুকে পড়ুক। এত বেহায়া নির্লজ্জ পুরুষ মানুষ সে